নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটা আমি দেখেছি এবং সেই সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমও ইউনূসের বক্তব্যকে নিয়ে কাটাছেঁড়া করছেন। আমি দু একটা কথা এই সাক্ষাৎকারের প্রেক্ষিতে বলতে চাই। প্রথমে জানিয়ে রাখি আপনাদের যে ৩রা মার্চ গভীর রাতে চট্টগ্রামে জামাত দুষ্কৃতীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। ২০ জন জামাত দুষ্কৃতী সিএনজি চালিত ট্যাক্সি এবং মোটর বাইক নিয়ে গ্রামে হামলা চালায়, এলোপাতাড়ি গুলি ছোড়ে। স্থানীয় মসজিদ থেকে গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয় যে দুষ্কৃতী হামলা হয়েছে। তখন দলমত নির্বিশেষে গ্রামবাসী হাতের কাছে যা ছিল সেসব নিয়ে বেরিয়ে এসে জামাত দুষ্কৃতীদের ঘিরে ধরে, খণ্ডযুদ্ধ হয়। ২ জন জামাত দুষ্কৃতী প্রাণ হারিয়েছেন। এই জামাত দুষ্কৃতীরা ৫ই আগস্টের পর এলাকায় ফেরেন এবং এলাকায় ফিরে তারা এলাকা দখল নেওয়ার চেষ্টা করে। প্রশাসন তাদের সহায়তা করছিল, বেছে বেছে আওয়ামী লীগের সমর্থকদের চিহ্নিত করে তাদের উপর অত্যাচার করার পরিকল্পনা করেছিল এই দুষ্কৃতীরা। কিন্তু দলমত নির্বিশেষে গ্রামের মানুষ এই দুষ্কৃতীদের তাণ্ডব রুখে দিয়েছে। তাহলে গণপ্রতিরোধের ঘটনা ঘটল সাম্প্রতিক অতীতে ৩টে। একটা ঢাকার অদূরে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে বৈষম্য বিরোধী গুন্ডারা আক্রমণ করে, গ্রামবাসীরা প্রতিহত করে, কয়েকজন আহত হয়, একজন পরে মারা যায়। ২, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের একটা সমাবেশ হয়েছিল ঢাকার বাংলাদেশের উত্তর প্রান্তে রংপুরে, সেখানেও গ্রামবাসীরা প্রতিরোধ করে, হিজবুত তাহরিরের জঙ্গিরা পালাতে বাধ্য হয়। আর তৃতীয় ঘটনা ঘটল ৩রা মার্চ মধ্যরাতে চট্টগ্রামে। আর ইউনূস বিবিসিকে কি বলেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিকই আছে। সাংবাদিক যখন তাকে বারবার করে পরিসংখ্যান দেয় যে ডাকাতি, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা বিগত কয়েক মাসে ৫০% বেড়ে গেছে, তখন শুধু ইউনূস বলছেন ওই একটা রেফারেন্স দিলে কি করে হবে, সার্বিকভাবে নাকি সবকিছু ভালো আছে। পৃথিবীর বিভিন্ন দেশ তাকে নাকি বিরাটভাবে সহায়তা করছে। প্রথম কথা, IMF তাদের ৪র্থ কিস্তির টাকা আটকে রেখেছে এবং আন্তর্জাতিক মহলে ইউনূসের জঙ্গি সরকার যত দিন যাচ্ছে একঘরে হয়ে পড়েছে। আমার ধারণা ইউনূস জামিনী হাকিকত সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নন এবং তাকে ঘিরে থাকা যে উপদেষ্টারা তাকে সম্ভবত ভুল তথ্য দেয় এবং বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়ায় এখন সেভাবে প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না। সংবাদ মাধ্যম নিজের উপরেই একটা সেন্সরশিপ আরোপ করেছে। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, বিশেষ করে চট্টগ্রামের খবর করার ব্যাপারে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে, কারণ চট্টগ্রাম হচ্ছে ইউনূসের জন্মভূমি এবং তার প্রেস উইং এর মুখ্য শফিকুল আলমেও ওই চট্টগ্রামের লোক। তাছাড়া চট্টগ্রাম এবং সন্নিহিত অঞ্চল থেকে 11 জন আছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি, কার্যত ওই ধুলো ছাড়ার মতো করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইউনূস। এবং যখনই সাংবাদিক তাকে বারবার প্রশ্ন করে জানতে চেয়েছেন সরকারের অবস্থান, তখন কিছুটা বিরক্তও হচ্ছে এবং সেই বিরক্তিটা ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠেছে। ২, সেনাপ্রধানের উপর ইউনূস যে যার পর নাই অসন্তুষ্ট সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একবার বলেও ফেলেছেন যে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সবসময় এন্ডোর্স করতে হবে কি
এরকম একটা নোট অফ ইন্টারোগেশন। আবার সেনাপ্রধান যখন বলছেন যে অভ্যন্তরীণ হানাহানি বিবাদ বিসংবাদ না মেটালে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে, তখন ইউনূস ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করে সহমত হয়েছেন। কিন্তু সেনাপ্রধান যেভাবে নির্বাচন করার টাইম টেবিল জানতে চেয়েছেন, প্রকাশ্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, সেটা ইউনূস একেবারে ভালোভাবে নেননি। ইউনূস সরকারের সমর্থক সেনাবাহিনী 5ই অগস্টের গণ অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করেনি। তারা আসিফ নজরুল, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর কর্তা, ছাত্রদের প্রতিনিধির সঙ্গে সেনানিবাসে বৈঠক করেন। সেখানে এই সরকার গঠনের প্রস্তাব হয়। ছাত্রদের পীড়াপিড়িতে ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়। তাই সেনা কখনোই গণ অভ্যুত্থানের পর সরাসরি ক্ষমতা দখল করতে চায়নি। কিন্তু যে সরকারকে সেনা নিঃশর্ত সমর্থন দিয়েছিল এবং এখনো দিচ্ছে, সেই সরকার সম্পর্কে সেনা প্রধানের মনোভাব অত্যন্ত বিরূপ এবং তিনি খোলামেলাভাবে তার অনাস্থার কথা জানিয়েছেন। তাতেই এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার তেলে বেগুনে জ্বলে উঠেছে। এখন সেনা প্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করতে পারছেন না, ভিতরে ভিতরে গজরাচ্ছেন। আর সেনা প্রধানের নাম শুনলেই তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে যে সেনা প্রধানের সঙ্গে তার সম্পর্কের বিস্তর অবনতি হয়েছে। বিবিসির সাংবাদিক ইউনূসকে জিজ্ঞাসা করেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার কি সম্পর্ক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তখন ইউনূস এরও কায়দা করে বলেন, আমরা কথা বলি, রাষ্ট্রপতির সময় নষ্ট করার আমার অভিপ্রায় নেই। কিন্তু রাষ্ট্রপতিকে ইউনূস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যেভাবে অপমান করেছেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছেন। বিবিসির সাংবাদিক কোনো কারণে হয়তো আন্তর্জাতিক ভাষা দিবসে ইউনূসের রাষ্ট্রপতির প্রতি যে ব্যবহার, সেই বিষয়টা উল্লেখ করেননি। কেন করেননি তিনিই বলতে পারবেন। কিন্তু ইউনূস যেভাবে রাষ্ট্রপতির প্রসঙ্গটার অবতারণা করেছেন, তার থেকে এটাই বোঝা যায় যে যতই তিনি বলুন যে রাষ্ট্রপতির সময় নষ্ট করতে চাই না, তার সঙ্গে দরকারে কথা হয়, আসলে ইউনূস চাইছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ব্যক্তিগতভাবে অপমান করে এমন একটা পরিস্থিতি তৈরি করতে যাতে শাহাবুদ্দিন বাধ্য হয় পদত্যাগ করতে, এবং তারপর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন এবং তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি ইউনূসের নাম বলেন এবং এটা রাজনৈতিক ঐক্যমত্য হবে না, ছাত্ররা চাইবে, তাহলে ইউনূস রাষ্ট্রপতি হিসাবে বসতে পারেন এবং তার পদের একটা সাংবিধানিক ভিত্তি হয়। এখনো কিন্তু ইউনূসের পদের কোনো সাংবিধানিক বৈধতা নেই। তার সরকার অগণতান্ত্রিক, অনির্বাচিত। তিনি বলছেন যে মানুষের সমর্থন আছে। আমি আশা করব বাংলাদেশের সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে যারা কাজ করেন, তারা একটা পোল করবেন, ওপিনিয়ন পোল। তাতে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের মানুষ ইউনূসকে কতটা সমর্থন করছেন। বাংলাদেশের বন্ধু বান্ধবদের সঙ্গে তো আমার কথা হয়, তারা তো টেলিফোন করেন, মেল করেন। একটা জিনিস বুঝতে পারছি যে ইউনূসের প্রতি বাংলাদেশের মানুষের একটা ভরসা, বিশ্বাস ছিল, কয়েক মাস আগেও ছিল, সেটা এখন তলানিতে এসে ঠেকেছে। সমাজ মাধ্যমে অনেকে বলছেন, স্যার ইউ মাস্ট স্টেপ ডাউন, আপনি চলে যান, সম্মান নিয়ে চলে যান, না হলে আপনাকে অসম্মানের মুখে পড়তে হবে। সর্বক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে ইউনূস। ওই তথাকথিত আয়নাঘর পরিদর্শন করার পর সাংবাদিকদের সামনে ইউনূস একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, আইয়ামে জাহেলিয়া। এটা আরবি শব্দ। আইয়ামে জাহেলিয়ার মানে হচ্ছে ইসলামের আগের অন্ধকার যুগ। বাংলাদেশে কার্যত অন্ধকার যুগ নামিয়ে এনেছেন ইউনূস। এই অন্ধকার যুগ থেকে
বেরোনোর কোনো উপায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না। 5 দশক পিছিয়ে দিয়েছেন বাংলাদেশকে। শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটা লোক কিভাবে একটা দেশ, একটা জাতির সর্বনাশ করতে পারে তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই মোহাম্মদ ইউনূস। আমাদের ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ইউনূসের প্রতি বিশ্বাস রেখেছেন, বলেছেন অসাধারণ মানুষ, কর্মদক্ষ মানুষ, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতার প্রতি নিবেদিত প্রাণ। আমার মনে হয় অমর্ত্যবাবু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। ইউনূস অসাধারণ মানুষ, তার ভালো বন্ধু হতেই পারে, এটা অমর্ত্যবাবুর ব্যক্তিগত মত, কিন্তু ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের পক্ষে ইউনূস সওয়াল করেন, এটা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। তার সরকার ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করছে। ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থক জঙ্গি জিহাদিরা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামী এবং ওই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এবং আরো অনেকে। এই হিজবুত তাহরিরের লোকজন ইউনূসের প্রশাসনের অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং ধর্মনিরপেক্ষতা বিষয়টাই ইউনূসের এই সরকারের অভিধানে নেই। যেভাবে ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষত সনাতনীরা আক্রান্ত হচ্ছেন, যেভাবে তাদের ধর্মস্থানকে ভাঙা হচ্ছে, এমনকি বাউল আখড়া মাজারও বাদ যাচ্ছে না এই তৌহিদি জনতার আক্রমণের মুখে। এবং ইউনূস সরকার একটা নামকবাস্তে বিবৃতি জারি করে পুরো দায় ঝেড়ে ফেলছেন এবং তারা বলছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ ধর্মীয় কারণে নয়, এরা আওয়ামী লীগ করতেন বলে গণরোষের শিকার হয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের জনভিত্তি আছে। যে কোনো সময় ভোট হলে আওয়ামী লীগ 34-35% ভোট পাবে। তাহলে দেশের 1/3 ভোটার যে দলটাকে সমর্থন করে, সেই দলকে সমর্থন করার অপরাধে যদি নির্বিচারে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেটাকে ইউনূস জাস্টিফাই করছেন যে আওয়ামী লীগ করে বলে গণরোষের শিকার হয়েছিল, এটা হচ্ছে দুরাত্মার ছলের অভাব হয় না বলে একটা কথা আছে না, ইউনূস রূপী দুরাত্মার এটা হচ্ছে একটা ছল, প্রকৃত ঘটনা থেকে নজর ঘোরানোর একটা উদ্যোগ। তাই ধর্মনিরপেক্ষতা ইউনূসের অভিধানে নেই। আর নির্বাচন তো করাতেই চাইছে না, গায়ের জোরে ক্ষমতা দখল করেছে। তাহলে গণতান্ত্রিক রীতিনীতির পাঠ ইউনূসের কাছ থেকে মানুষ শিখবে কেন? এই যে ছাত্রদের নতুন দল, এটা ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ সমর্থনে গড়ে উঠেছে এবং এই দলের যারা মাথায় আছেন তারা অত্যন্ত মধ্য এবং নিম্ন মেধার ছেলে মেয়ে। কিছু না জেনে এরা গণপরিষদের নির্বাচন, দ্বিতীয় রিপাবলিক, সংবিধান সংস্কারের দাবি তুলছেন। আবার ইউনূস কি বলছেন, রাজনৈতিক ঐক্যমত্য হলে নির্বাচন হবে, যে ডেডলাইন দিয়েছেন তার মধ্যেই। কিন্তু ছাত্রদের নতুন দল প্রথমে বলছে গণপরিষদের নির্বাচন, তারপরে সংবিধান সংস্কার, তারপরে সাধারণ নির্বাচন। অর্থাৎ ইউনূসের ছকটা কিন্তু আপাতত সফল। ছাত্রদের দলকে মাঠে নামিয়ে দিয়ে তারা বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে জলটাকে ঘোলা করছে। বিএনপি নির্বাচন চায়, অন্য দল নির্বাচন চায়, সেনাবাহিনী নির্বাচন চায়, কিন্তু ছাত্ররা চাইছে না, জামাত চাইছে না, জঙ্গিরা চাইছে না, ইউনূস চাইছে না, চর্বচস্য লজ্জিপেও করতে হবে। সেই জন্য ও ছাত্রদের দলকে মাঠে নামিয়ে নির্বাচনটাকে বন্ডুল করে দিতে চাইছে। এগুলো বোঝবার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার হয় না। এই সুদী বৃদ্ধের সমস্ত গেম প্ল্যান কিন্তু এখনো অব্দি প্রকাশ্যে চলে এসছে। জানি না এই বদমাইশ বৃদ্ধের আস্তিনে আর কি কি তাস লুকোনো আছে। তবে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বলছেন ভাগ ইউনূস ভাগ। যত তাড়াতাড়ি ইউনূস ভাগবেন ঢাকা ছেড়ে, বাংলাদেশ ছেড়ে, তত তাড়াতাড়ি বাংলাদেশে সুদিন ফিরবে এবং ভারতীয় উপমহাদেশে একটা রাজনৈতিক স্থিরতা চলে আসবে।